আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা সকলেই জানো যে পলিটিক্যাল সায়েন্স আর বা তোমার রাষ্ট্রবিজ্ঞান এমন একটা বিষয় যেটা আমরা ছোটোবেলা থেকে পড়ি না। সাধারণত একাদশ বা দ্বাদশ অর্থাৎ ক্লাস 11 বা 12-এ গিয়ে আমাদের একটা ধারণা হয়। এটার সাথে সায়েন্স শব্দটা জড়িত আছে এই কারণে যে অনেকেই সেই জন্যই সাবজেক্টটার বিষয়ে একটা ভয় থাকে যে হয়তো প্রচুর লিখতে হবে, হয়তো অনেক কিছু পড়তে হবে। কিন্তু তোমরা জানো যে বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয় সহ একাধিক বিশ্ববিদ্যালয় সিবিসিএস বলে একটি প্রসেস চালু করেছে। তাদের প্রজেক্ট, ওরাল, যেটা তোমরা ভাইভা বলে থাকো, এবং ইন্টারনাল যে এক্সামিনেশন অর্থাৎ কলেজ যে খাতাটা দেখবে সেই খাতা নম্বর, এবং পরবর্তীকালে গিয়ে তোমরা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিচ্ছ 65 নম্বরে। আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে ইন্ডিয়ান কনস্টিটিউশন, ইন্ডিয়ান পলিটিক্স অ্যান্ড দ্য পার্লামেন্ট অফ ইন্ডিয়া। ইন্ডিয়ান কনস্টিটিউশন তোমরা প্রত্যেকেই জানো যে ওয়ার্ল্ডস লার্জেস্ট ডেমোক্রেটিক কনস্টিটিউশন, অর্থাৎ বিশ্বের বৃহৎ গণতান্ত্রিক সংবিধান। আমাদের সংবিধানে এমন কিছু কিছু কথা আছে যা হয়তো ব্রিটেন, আমেরিকা, ইটালি ইত্যাদি যে সমস্ত বৃহৎ শক্তি আমরা যাদেরকে বলে থাকি তাদের কথাও কিন্তু লেখা আছে। এছাড়া যারা আমাদের স্বাধীনতার সময় সব থেকে বেশি আক্রান্ত হয়েছিল, অর্থাৎ সাঁওতাল শ্রেণী, অর্থাৎ নিম্ন জাতির যে সমস্ত লোক, তাদের জন্য একটা স্থান সংবিধানে রক্ষিত আছে। এছাড়া আছে সংখ্যালঘু সম্প্রদায়, অর্থাৎ তারা কারা? যারা হয়তো সংখ্যায় কম কিন্তু তাদের অবস্থান আমাদের ভারতবর্ষে একটি গুরুত্বপূর্ণ জায়গা পালন করে। যদি আমরা দেখে থাকি ভারতীয় সংবিধানে, সেখানে আমরা দেখব যে আমাদের কতগুলো প্রাথমিক ক্ষমতা রয়েছে বা ফান্ডামেন্টাল রাইটস যাকে বলা, অধিকার, প্রাথমিক অধিকার, যেরকম খাদ্য, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য। এই যে তুমি মেডিকেল ট্রিটমেন্ট পাবে, বেশ সরকারি হাসপাতালে তুমি যখন যাবে তখন তুমি কি করবে? একটা তো 5 টাকা দিয়ে কার্ড করালে, বা এখন সেটাও করাতে হয় না, তুমি গিয়ে বিনামূল্যে সেখানে গিয়ে চিকিৎসাটা পেলে, তোমাকে হয়তো ওষুধটা দিয়ে দিলেও কিছুদিনের জন্য তুমি খেয়ে সুস্থ হলে, অর্থাৎ তোমার স্বাস্থ্যের দায়িত্ব রাষ্ট্র নেবে। শিক্ষা, যদি আজকে সমস্ত স্কুল কলেজ বন্ধ হয়ে যায়, যদি আজকে সমস্ত বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে যায়, তাহলে কি আমরা স্কুল কলেজে না পড়লে আমরা কি পড়াশুনো করতে পারবো না? তাই রাষ্ট্রের বা বলতে পারো স্টেট বা কান্ট্রির একটা দায়িত্ব থাকে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে একটা নিয়মতান্ত্রিকভাবে চালানো, যেটা আমাদের সংবিধানে লেখা আছে। এছাড়া কি বললাম? অন্ন কি? খাবার, ফুড, অর্থাৎ যে ধরনের ফসল আমাদের দেশে উৎপন্ন হয়, যেরকম ধরো ধান, গম, বার্লি, যব ইত্যাদি, এই জিনিসগুলো আমদানি হয়, রপ্তানি হয়, আবার আমরা তার বিনিময়ে কিছু আমদানি করি। তাই রপ্তানি করার আগে যাতে ভারতবাসীর জন্য যথাযোগ্যভাবে অতিরিক্ত খাদ্য রেখে দেওয়া হয়। এই ধরো, এই যে ইউম্পুন বলে একটা ঝড় গেল, আমরা দেখতে পাচ্ছি যে সরকারি, তোমরা সবাই খবরের কাগজ পড়ো, তোমরা যথেষ্ট সচেতন, যে তোমরা দেখতে পাচ্ছ যে সরকারের তরফ থেকে ত্রাণ দেওয়া হচ্ছে। এখন সরকারের তরফ থেকে ত্রাণ দেওয়াটা কি? সরকার কি করছে? তার যে ধান, গম যা ছিল সেগুলো রেশনিং ব্যবস্থার মাধ্যমে গরিব আর্ত মানুষদের কাছে তুলে দিচ্ছে। To the rationing process, the government is giving the food items to the poor people who stays in the rudimental society. So we have to look over about the middle class society, the upper class society
অ্যান্ড দ্য রুডিমেন্টাল সোসাইটি অলসো। অর্থাৎ উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্নবিত্ত, এই তিনটে স্তরের মানুষদেরই কিন্তু আমাদের দেখে চলতে হয়। কোনো দেশনেতা এটা বলতে পারে না যে আমরা উচ্চবিত্তর জন্যই করব, মধ্যবিত্তর জন্য করব না, আর নিম্নবিত্তর জন্য তো করবই না। তাই জন্যই তাকে প্লেজ নিতে হয় যে আমি দেশে বা ঈশ্বর বা ভগবান বা যাই হোক শপথ করছি যে আমি কোনো ধরনের কোনো ব্যক্তি বা কারুর কোনো প্ররোচনায় আমি কোনো কাজ করব না। অর্থাৎ আমরা যে কাজটাই করব সেটা একদম নিরপেক্ষভাবে করব। আজকে দেশের প্রধানমন্ত্রী যদি ভাবে যে আমি আমার দলের লোকেদেরই চাকরি দেব, সেটা সে কিন্তু সংবিধান অনুযায়ী ভাবতে পারে না। এই জন্যই এই সংবিধান লেখা। এছাড়াও আমাদের সংবিধানে কি আছে যে আমাদের দেশকে যদি কেউ আক্রমণ করে আমরাও কিন্তু পাল্টা আক্রমণ করতে পারি, কিন্তু সেক্ষেত্রে আরেকটা পয়েন্ট আছে যে রাষ্ট্রপতির সই সেখানে দরকার। এখন রাষ্ট্রপতি যদি মনে করেন যে বিশ্ব শান্তি রক্ষার ক্ষেত্রে, ওয়ার্ল্ড পিস যেটাকে বলে, যেটা ইউনেস্কো বলেছে, সেটা রক্ষার ক্ষেত্রে আপাতত যুদ্ধ না করে আলোচনা করে যদি বিষয়টাকে মিটিয়ে নেওয়া যায় সেটা অনেক বেশি শ্রেয় বলে তারা মনে করতে পারে। এবার আমরা যে বিষয়টায় আসব, যে বৃহৎ সংবিধান কিভাবে তৈরি হলো। 1947 সালের 15ই অগস্ট আমাদের দেশ স্বাধীন হয় এবং রাত্রির ঠিক 12টার সময় জওহরলাল নেহেরু স্বাধীন ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী, তিনি ঘোষণা করেন যে আমরা প্রায় 200 বছর ধরে সময়ের সাথে একটা লড়াই করেছি, আর ট্রিস্ট উইথ দ্য ডেস্টিনি, অর্থাৎ আমরা ভাগ্যের সাথে একটা, ভাগ্য আমাদের সাথে ছিল না, সময় আমাদের সাথে ছিল না, তাই জন্য আজকের এই মধ্যরাত থেকে ভারত সারা পৃথিবীকে আলো দেখাবে। তার জন্য তোমরা জানো যে নেহেরু 3টি পঞ্চবার্ষিকী পরিকল্পনা নিয়েছিলেন, সেটার বিষয়ে আমরা পরে আলোচনা করব। আগে আমরা যেটা দেখব যে রাজনৈতিক তর্জমাটা কি হচ্ছে, অর্থাৎ পলিটিক্যাল ভিউজটা কি হচ্ছে এবং পলিটিক্যাল ইলেকশনস। আমরা দেখতে পাচ্ছি যে 1950-তে 26 জানুয়ারি সংবিধান লেখা শেষ হচ্ছে এবং 26শে জানুয়ারি ডেমোক্রেটিক ডে অর্থাৎ প্রজাতন্ত্র দিবস হিসেবে পালিত হচ্ছে। অর্থাৎ ভারতবর্ষ কারুর দ্বারা চালিত না, কোনো রাজা, কোনো প্রজা, কোনো সামন্ত প্রভু বা সামন্ত দ্য মিডিয়েভাল ক্লাসেস, কারুর দ্বারা না, ভারতবর্ষ মানুষের দ্বারা শাসিত। বা কনস্টিটিউশনে একটা কথা আছে, দ্য স্ট্রং পাওয়ার ইজ দ্য ম্যান, অর্থাৎ সংবিধানে মানুষের সপক্ষে একটা বৃহৎ যুক্তি দেখানো হচ্ছে। তাই জন্য 1952 সালে আমরা দেখতে পাচ্ছি প্রথম সাধারণ নির্বাচন হচ্ছে এবং এই সাধারণ নির্বাচনে দেখা যাচ্ছে যে 21 বছরের ছেলেরা, 21 বছরের মেয়েরাও ভোট দানে অধিকার পাচ্ছে, যেটাকে বলা হয় সাধারণ ভোটাধিকার বা ইউনিভার্সাল ফ্র্যাঞ্চাইজি। এটাকে অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজি, ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজি, অর্থাৎ সবার ভোটাধিকারের অধিকার। এবং আরেকটা দিক যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক তোমরা মাথায় রাখবে, যে ভারতবর্ষ কিন্তু প্রথম থেকেই নারীদের ভোটাধিকারের দিকটা বিশেষভাবে খেয়াল রেখেছিল। এই যে ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজি আমরা বলছি, যে শুধুমাত্র পুরুষেরা গিয়ে কিন্তু সেখানে ভোট দিচ্ছে না, সেখানে নারীরাও গিয়ে ভোট দিচ্ছে এবং শুধু ভোট দিচ্ছে না, নারীরা নির্বাচনে অংশগ্রহণ করছে। এইটা গেল একটা সেন্ট্রাল ওয়াইজ ইলেকশন। এবার যদি আমরা রাজ্যের তরফে আসি, সেন্ট্রাল অ্যান্ড স্টেট রিলেশনশিপ, অর্থাৎ রাজ্য এবং কেন্দ্র। রাজ্যের ক্ষেত্রে আমরা একটা দেখতে পাচ্ছি যে প্রতি 5 বছর অন্তর যেরকম কেন্দ্রের সরকার নির্বাচিত হয় নির্বাচনের মাধ্যমে, নির্বাচন কমিশনের দ্বারা পরিচালিত নির্বাচনের মাধ্যমে,
আমরা আমাদের জনপ্রতিনিধি বা আমরা আমাদের এমপি বা এমএলএসদেরকে রিইলেক্ট করি বা ইলেক্ট করি, এবং তারা আমাদের ভয়েসটাই গিয়ে পার্লামেন্ট বা বিধানসভায় তুলে ধরে। এখন একটা হচ্ছে সেন্ট্রাল অ্যান্ড স্টেট রিলেশনশিপের ক্ষেত্রে আমরা দেখব যে স্টেটকে কিছু অনুদান দিতে বা কিছু ফেভার করতে সেন্ট্রাল কিন্তু বাধ্য। যেরকম এই দেখো এখন কোভিড-19 চলছে, তাহলে কোভিড-19 যেহেতু চলছে এবং সেটা যথেষ্ট পরিমাণে স্প্রেড করেছে, সেই জন্য সেন্ট্রালকে কিন্তু একটা টাকা স্টেটকে হেল্প করতেই হবে। এডুকেশন ক্ষেত্রে স্টেটকে হেল্প করতেই হবে। কিছু যেরকম কিছু জায়গা আছে যেগুলো ধরো যেখানে রয়্যাল বেঙ্গল টাইগার প্রিজার্ভ করা হয়ে রয়েছে, যেখানে ম্যানগ্রোভ ট্রি প্রিজার্ভ করা রয়েছে, সেই জায়গাগুলোকে যাতে আরও ভালোভাবে রক্ষা করা যায়, তাই সেই জন্য একটা ট্যাক্স আছে, একটা টাকা দিতে হয়। আবার সেন্ট্রালকেও স্টেটকে কিছু ট্যাক্স দিতে হয়। এইটা হচ্ছে স্টেট অ্যান্ড সেন্ট্রাল রিলেশনশিপ। এবার যদি আমরা আসি পার্লামেন্টারি ইলেকশনে, পার্লামেন্ট ইজ ডিভাইডেড ইন্টু টু পার্টস লাইক দ্য ব্রিটেন পার্লামেন্ট। ব্রিটেন পার্লামেন্টে আমরা কি দেখছি? দ্য টু পার্টস আর আপার হাউস ইজ কল্ড দ্য হাউস অফ লস অ্যান্ড দ্য lower house is called the House of Commons. In the perspective of India, we see that the upper house is called Rajya Sabha and the lower house is called the Lok Sabha. The Rajya Sabha is conducted or presided by the Vice President of India. Now the Vice President is Sri Venkaiah Naidu, and the Lok Sabha is presided by the Speaker. Now the Speaker is Om Birla from the Lok Sabha constituency Kota. He was elected and he became the Speaker of the second NDA government Speaker. The ex-Speaker was Sumitra Mahajan and the first woman Speaker was Sumitra Mahajan. আগেও আমরা একজন মহিলা স্পিকারকে পেয়েছি, এবং দ্য ফার্স্ট স্পিকার ওয়াজ, আমি তোমাদের একটু পরে বললাম, দ্য ফার্স্ট স্পিকার ওয়াজ মীরা দেবী, মীরা কুমার। আমরা মীরা কুমার বলতে পারি, মীরা দেবীও বলতে পারি। সেই জায়গাটা থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে দেখো আস্তে 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 কিন্তু একটা ইন্ডিয়ান পলিটিক্সে কিন্তু ছেলেদের সাথে মেয়েরাও কিন্তু একটা খুব একদম পাশাপাশি লড়াই করছে। কারণ স্পিকারের মতো পোস্টে তোমরা দেখো 5 ইয়ার্স মীরা কুমার ছিল, 5 ইয়ার্স সুমিত্রা মহাজন ছিল, এখন ওম বিড়লা ফ্রম দ্য কোটা কনস্টিটিউয়েন্সি তিনি জিতে এসছে এবং সবার লোকসভার সাপোর্টে তিনি স্পিকার হয়েছে। এবার এই লোকসভার কাজ কি? একটা ক্যাবিনেট কোনো বিল লোকসভায় এনে দিল, ধরো বেটি বাঁচাও বেটি পড়াও, ইট ইজ দ্য কমন বিল we have seen in this time. In this time we have seen that Beti Bachao Beti Padhao bill is very much important, and another bill is Swachh Bharat Abhiyan, Swachh Bharat Abhiyan. These two bills are very much important. In those cases the bill was first presented in Lok Sabha. If Lok Sabha passed it, it goes to Rajya Sabha. If Rajya Sabha also passed it, it goes to the President for his final signature. অর্থাৎ কোনো বিল যেরকম বেটি বাঁচাও বেটি পড়াও, এছাড়া স্বচ্ছ ভারত অভিযান, এই সমস্ত বিল, এছাড়া একা অর্থনৈতিক বিল, ইকোনমিক বিল বলতে পারো, ফরেন রিলেশনস বিল, এই সমস্ত বিল প্রথমে যদি লোকসভায় সেটা পাস হয় তাহলে সেটা রাজ্যসভায় যায়, রাজ্যসভায় পাস হলে সেটা যায় হচ্ছে তোমার প্রেসিডেন্টের কাছে ফাইনাল সিগনেচারের জন্য। এবং এটা মনে রাখতে হবে যে রাজ্যসভায় কিন্তু একটা ব্যাপার থাকে, সেটা হচ্ছে যেহেতু ভাইস প্রেসিডেন্ট প্রিসাইড করে, সেক্ষেত্রে কিন্তু একটা রাজ্যসভায় আমরা একটা পার্থক্য লোকসভার থেকে দেখতে পাচ্ছি যে লোকসভায় যে টাইমটা 5 বছর, রাজ্যসভায় সেই টাইমটা 6 বছর। এবং আমরা আরও একটা জিনিস দেখতে পাচ্ছি যে মানুষ কিন্তু এখন অনেক সচেতন, তারা
এখন ভোট দেয়, তারা এখন they cast their vote and they became very much cautious about their ideas, about their lifestyle and livelihood and what they want. For these things they cast their vote to their choiceable candidates. তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি, we have seen that the Indian parliament and the Indian politics is going on through a silk way, অর্থাৎ একটা সুন্দরভাবে যাচ্ছে, মসৃণ পথে। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, উইদাউট এনি opposition, the Lok Sabha or the Rajya Sabha or the Vidhan Sabha or the Vidhan Parishad কোনোটাই চলতে পারে না। অ্যান্থ্রেবেলিস, এটা নামটা ভালো করে মনে রাখো। অ্যান্থ্রেবেলিস বলে একজন বলেছিলেন, একজন পলিটিক্যাল সায়েন্সের বিশিষ্ট অধ্যাপক, যে উইদাউট অপোজিশন দ্য পাবলিসিটি অফ পার্লামেন্ট ইজ নেগেটিভিটি। তার মানে কি, যে ধরো আমি শাসন করছি, অর্থাৎ আমি ইলেক্টেড হয়েছি প্রাইম মিনিস্টার হয়ে। প্রাইম মিনিস্টার হওয়ার পর আমি যেটা করছি, যে আমি গেলাম প্রাইম মিনিস্টার হয়ে, আমি গেলাম তোমার ক্যাবিনেটে, এবং ক্যাবিনেটে গিয়ে একটা বিল প্রপোজ করলাম। ক্যাবিনেটে যেটা আমি প্রাইম মিনিস্টার, সবাই হ্যাঁ হ্যাঁ করে মেনে নিল। কিন্তু লোকসভায় আমার দলের সবাই মেনে নিল, ফলে লোকসভায় পাশ হয়ে গেল। রাজ্যসভায় পাশ হওয়া, অর্থাৎ রাজ্যসভা ক্যান কন্ট্রোল দ্য বিল, যেটা হয়েছিল লোকপাল বিল নিয়ে। যে লোকপাল বিল কিন্তু দুবার লোকসভায় পাশ হলেও থার্ড টাইম গিয়ে রাজ্যসভায় পাশ হচ্ছে। এই জিনিসগুলো তোমরা একটু মাথায় রাখবে। আমরা পলিটিক্যাল সায়েন্সকে একটু ভয় পাই, বা পলিটি, যেটা পরবর্তীকালে তোমরা যদি কেউ WBCS দাও, একই জিনিস, যে এই জিনিসগুলো কিন্তু খুব সহজ। পলিটিক্যাল সায়েন্স অ্যান্ড হিস্ট্রি ইটস এ টু সিস্টার্স বলা হয়, টু সিস্টার্স, কোট আনকোট টু সিস্টার্স। এই জিনিসগুলো এর মাধ্যমে তোমরা কয়েকটা অবজেক্টিভ পেয়ে গেলে, যে আওয়ার পার্লামেন্ট হাউস ইজ ডিভাইডেড ইন্টু টু পাওয়ার্স, ওয়ান আপার হাউস রাজ্যসভা, লোয়ার হাউস লোকসভা। ব্রিটেন পার্লামেন্ট আপার হাউস হাউস অফ লস, লোয়ার হাউস হাউস অফ কমন্স। দ্য ফার্স্ট প্রেসিডেন্ট অফ independent India, Rajendra Prasad. The first Prime Minister of independent India, Jawaharlal Nehru. এই জিনিসগুলো একটু মাথায় রাখলে এবং সব থেকে বেশিভাবে চর্চা করলে, যিনি পড়াচ্ছেন তার সাথেই কিন্তু তোমাকে এগুলো চর্চা করতে হবে। তুমি বই পড়বে, অবশ্যই বই পড়বে, কিন্তু একটা গাইডেন্স তোমাকে নিতেই হবে। কারণ তোমরা এখন আর কেউ সেই ছোট নেই যে তোমাদের কীভাবে উত্তরটা লিখতে হবে। এখন কিন্তু CBCS-এর মাধ্যমে জিনিসটা অনেক ছোট হয়ে গেলেও আমরা পরীক্ষকরা চাই যে উই দ্য এক্সামিনার্স ওয়ান্টেড আ কম্প্যাক্ট আনসার উইথ আ কম্প্যাক্ট পয়েন্টস অ্যান্ড কম্প্যাক্ট এভিডেন্স। অর্থাৎ প্রত্যেকটা আনসারের সাথে একটা করে যদি পলিটিক্যাল সায়েন্সের কোনো কোটেশন তুমি ব্যবহার করো, ইউজ আ কোটেশন অফ আ পলিটিক্যাল সায়েন্স স্কলার, you will get extra marks for that. It is very much a good point, good presentation, can I say, for the student, for the student and the examiner. আমাদের প্রচুর খাতা দেখতে হয়, সেইখান থেকে একটা খাতা তুলব যখন, সেটাতে যদি আমরা দেখি যে এরকম সুন্দর কোটেশন দিয়ে লেখা, সব সময় কালো কালি দিয়ে কোটেশনগুলোকে লিখবে, সেটাকে বইয়ের নাম, যদি কোনো বই থেকে কোট করো সেটা দাগ দেবে। এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখবে, নম্বর বাড়বে। কিন্তু এই ভুলটা করতে যেও না যে শুধুমাত্র দুটো বই পড়ে গেলাম, দুটো আনসারের বই পড়ে গেলাম, সেভাবে কিন্তু CBCS-এ এখন প্রবলেম হচ্ছে। আমরা পরীক্ষার খাতা দেখতে গিয়ে দেখছি একই ধরনের আনসার, ফলে your answer should be very much motivative.
ভেরি মাচ রিসার্চ। তোমার আনসার দেখে বোঝা যায় যেন তুমি রিসার্চ ওয়ার্ক করেছো কাজটা নিয়ে। তোমাদের সাফল্য কামনা করি এবং খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা হবে এই আশা রাখছি।